লোহিত সাগর একসময় যা ছিল বিশ্ব বাণিজ্যের প্রধানতম লাইফলাইন, আজ সেটাই এক ভয়ঙ্কর সংকটের একেবারে কেন্দ্রবিন্দুতে। চলুন এই ব্যাপারটার একেবারে গভীরে গিয়ে দেখি, কেন এই জলপথটা এতটা গুরুত্বপূর্ণ, আর কেন এর অস্থিরতা আজ পুরো বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে। দেখুন, লোহিত সাগর কিন্তু শুধু একটা পানির রাস্তা না, এটা হলো বিশ্ব বাণিজ্য, শক্তি আর ডিজিটাল যোগাযোগের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাব। এশিয়া আর ইউরোপকে এক সুতোয় বাঁধা এই পথটা যে কতটা জরুরি, তা এই ম্যাপটা দেখলেই পরিষ্কার বোঝা যায়। কিন্তু সমস্যাটা হল, সেই স্বাভাবিক চলাচলটা এখন প্রায় বন্ধ হতে বসেছে। বিশ্ব অর্থনীতির এই গুরুত্বপূর্ণ ধমনী আজ প্রায় অচল, আর এর ধাক্কা কিন্তু পুরো বিশ্বের ওপর পড়তে চলেছে। আচ্ছা, তাহলে বিষয়টা ঠিক কতটা গুরুতর? কেন ছোট্ট এই একটা জলপথ নিয়ে পুরো বিশ্ব এত চিন্তিত? চলুন একটু ভেঙে দেখা যাক। এখানকার সংখ্যাগুলো কিন্তু আসলেই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ভাবুন তো, বিশ্বের মোট বাণিজ্যের 15%, কন্টেনার ট্রাফিকের প্রায় 30%, আর সমুদ্র দিয়ে যত তেল যায় তার 12%ই যায় এই পথে। শুধু তাই না, ইউরোপ আর এশিয়ার মধ্যে যে ডেটা চালাচালি হয় তার 17% কিন্তু যায় লোহিত সাগরের নিচ দিয়ে পাতা সাবমেরিন কেবল দিয়ে। যদি কোনো জাহাজ এই সুয়েজ খাল ব্যবহার না করে তাহলে কি হয়? দেখুন, আফ্রিকার পাশ দিয়ে ঘুরে যেতে হলে পথটা প্রায় 10 থেকে 14 দিন লম্বা হয়ে যায়। আর খরচ, এক একটা ট্রিপে প্রায় $1 মিলিয়ন অতিরিক্ত জ্বালানি লাগে। এর সরাসরি প্রভাবটা গিয়ে পড়ে সাপ্লাই চেনের ওপর। সব কিছুতে দেরি হয়, সব ওলটপালট হয়ে যায়। আর শুধু জাহাজই না, আমাদের ডিজিটাল দুনিয়াও কিন্তু এই পথের উপর নির্ভরশীল। ইউরোপ আর এশিয়ার মধ্যে যে ডেটা চালাচালি হয় তার প্রায় 90%ই কিন্তু যায় লোহিত সাগরের নিচ দিয়ে পাতা সাবমেরিন কেবল দিয়ে। ভাবা যায় কতটা বড় একটা ঝুঁকি। ব্যাপারটা কিন্তু শুধু জাহাজ বা অর্থনীতিতেই আটকে নেই, এর পেছনে আছে এক জটিল ভূ-রাজনৈতিক সমীকরণ। সত্যি বলতে, এই এলাকাটা এখন একটা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে, যেখানে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। শুধু 2023 সাল থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা 300রও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এই সংখ্যাটা থেকেই বোঝা যায় পরিস্থিতি কতটা উত্তপ্ত আর বিপজ্জনক। আর এই হামলার ফল কি? দেখুন, জাহাজ ভাড়া এখন আকাশ ছোঁয়া। এশিয়া থেকে ইউরোপে পণ্য পাঠানোর খরচ বেড়েছে প্রায় 5 গুণ। আর এর প্রভাব কিন্তু আলটিমেটলি আমাদের সবার উপরই এসে পড়ে, কারণ সবকিছুর দামই বেড়ে যায়। দেখুন, সমস্যাটা শুধু হুতিদের হামলা না, এর সাথে আরও অনেক কিছু জড়িত। একদিকে যেমন সোমালি জলদস্যুরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে, তেমনি সুদানের গৃহযুদ্ধ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। আবার ইথিওপিয়াও বন্দরের দখল নিয়ে উত্তেজনা বাড়াচ্ছে। সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি। আর এই সব কিছুর মাঝে সবচেয়ে বড় মূল্যটা দিচ্ছে সাধারণ মানুষ। একটা ভয়ঙ্কর তথ্য হল, 2024 সালে বিশ্বের সংঘাতের কারণে যত মানুষ মারা গেছে তার 4 ভাগের 1 ভাগের বেশিই ঘটেছে এই লোহিত সাগরের আশেপাশে দেশগুলোতে। পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর তা এখান থেকেই বোঝা যায়। দ্য হেগ সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ। তারা বলছে, বর্তমান পরিস্থিতিতে একটা ছোট ভুল বোঝাবুঝি থেকেও বড় সংঘাত শুরু হয়ে যেতে পারে। আর এটাই স্বাভাবিক, কারণ এতগুলো দেশের নৌবাহিনী যখন এমন একটা ছোট জায়গায় টহল দিচ্ছে, তখন টেনশন তো বাড়বেই। আচ্ছা, এই যে এত বড় একটা সংকট, এর মূল খেলোয়াড় কারা? যদি দেখি, তাহলে দুটো পক্ষ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মিশর আর ইউরোপ। কারণ তাদের ভাগ্য যেন এই জলপথের সাথে একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। মিশরকে বলা হয় সুয়েজ খালের গেটকিপার, আর এই সংকটে সবচেয়ে বড় অর্থনৈতিক ধাক্কাটা তারাই খাচ্ছে। ভাবুন তো, যে খাল থেকে তাদের আয় ছিল প্রায় $9.5 বিলিয়ন, সেটা কমে এখন 7 বিলিয়নের আশেপাশে। এটা তাদের মোট জিডিপির প্রায় 10%। যে কোনো দেশের অর্থনীতির জন্য এটা একটা বিশাল ধাক্কা। আর অন্যদিকে আছে ইউরোপ। তাদের অবস্থাও খুব একটা ভালো না। যেমন ধরুন জার্মানি, তাদের মোট আমদানির প্রায় 10%ই আসে এই পথ দিয়ে। শুধু তাই না, তাদের জ্বালানি মানে জেট ফিউয়েল বা ডিজেল, সেটাও এই পথে আসে। ডিজিটাল যোগাযোগের জন্য তারা এই রুটের ওপর নির্ভরশীল। সব মিলিয়ে ইউরোপের জন্য ঝুঁকিটা কিন্তু অনেক বড়। তাহলে প্রশ্ন হল, এই জটিল পরিস্থিতি থেকে বেরোনোর উপায়টা কি? কোনো সমাধান কি আছে? চলুন একটা সম্ভাব্য সমাধান বা নীল নকশার দিকে নজর দেওয়া যাক। হেগ সেন্টারের রিপোর্টে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন আর মিশরের জন্য একটা যৌথ কর্মপরিকল্পনার কথা বলা হয়েছে। মোট 5টা পয়েন্ট আছে এখানে। যেমন,
সুয়েজ খালের ক্ষমতা বাড়ানো, একসাথে মিলে সামুদ্রিক ঝুঁকির ব্যাপারে আরও ভালোভাবে পরিকল্পনা করা, বিভিন্ন দেশের নৌটহলগুলোর মধ্যে সমন্বয় আনা যাতে উত্তেজনা কমে, সাগরের নিচের মূল্যবান ডেটা কেবলগুলোকে রক্ষা করা, আর সবচেয়ে বড় কথা হলো ইয়েমেন আর সুদানের সংঘাত থামাতে কূটনীতিকভাবে একসাথে কাজ করা। তো শেষ পর্যন্ত মূল কথাটা কি দাঁড়ালো? ব্যাপারটা কিন্তু শুধু কিছু জাহাজের রুট পাল্টানোর মধ্যে সীমাবদ্ধ নেই। এর সাথে জড়িয়ে আছে আমাদের আধুনিক বিশ্বকে সচল রাখা পণ্য, শক্তি আর তথ্যের নিরবচ্ছিন্ন প্রবাহকে সুরক্ষিত রাখার প্রশ্ন। কিন্তু এই সব রাজনৈতিক আর অর্থনৈতিক টানাপড়েনের নিচে সাগরের গভীরে একটা অন্যরকম জগৎ আছে। সেখানে লুকিয়ে আছে এক প্রাকৃতিক বিস্ময়, যার নাম সুপার কোরাল। লোহিত সাগরের এই প্রবালগুলোর একটা অসাধারণ ক্ষমতা আছে। বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ার কারণে যেখানে অন্য প্রবালগুলো মরে যাচ্ছে, সেখানে এরা দিব্যি টিকে আছে। আর এখানেই আমাদের জন্য একটা বড় প্রশ্ন থেকে যায়। একদিকে বিশ্ব তার অর্থনৈতিক লাইফলাইন বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে, কিন্তু এই ব্যস্ততার মাঝে আমরা কি সাগরের গভীরে লুকিয়ে থাকা এই অমূল্য প্রাকৃতিক আশ্চর্যকে রক্ষা করার কথা ভাবছি? এই অর্থনৈতিক আর প্রাকৃতিক দুটো জগতের মধ্যে ভারসাম্য রাখাটাই হয়তো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।